নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প নগ্ন নেশা। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প নগ্ন নেশা। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। ওর হাত দুটো শক্ত করে চেপে ধর। না না না, আমাকে 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 ইঞ্জেকশন দিও না, আমার কিচ্ছু হয়নি, দিও না দিও না। ও লাগছে লাগছে, আমার 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 বুক দুটো, আমার বুক দুটো। শুভ শুভ, আমার 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 বুক দুটো কোথায় গেল? ইঞ্জেকশনটা পুশ কর কর বলছি, ভয় পাচ্ছিস কেন? না না, আমাকে দেবে না, না না। কিন্তু এইভাবে কদিন চলবে দিদি? যতদিন না ও সুস্থ হচ্ছে, আর যতদিন না কেসটা সলভ হচ্ছে ততদিন। কিন্তু আমি যে পারছি না। দেখ ভাই, ভুলে যাস না, দোষটা কিন্তু তোরই ছিল প্রথম থেকে। সুতরাং একটা মিথ্যে ঢাকতে গেলে কিছুটা কম্প্রোমাইজ তো তোকেও করতে হবে। আর মিথ্যেটাকে সত্যিতে পরিণত করতে গেলে এই নেশা তো ধরাতেই হবে রে। গাড়ি স্টিয়ারিংয়ে হাত দিয়ে গাড়িটা স্টার্ট করতে যাবে শুভম, এমন সময় অর্পিতা ওর হাত দুটো চেপে ধরে। এই দাঁড়াও, কি হলো? একটু মিষ্টি নিয়ে আসি মেজদার দোকান থেকে। আবার মিষ্টি কেন? এত বছর পর তোমার বন্ধুর বাড়ি নিমন্ত্রণ খেতে যাচ্ছি, আর খালি হাতে যাব? যাওয়ার সময় নিউ মার্কেট থেকে ফুল নিয়ে যাবো খনি, হলুদ গোলাপ ও খুব ভালোবাসে। ঠাট, শুধু ফুল নিলেই হবে? এ কি শ্রাদ্ধ বাড়ি? কেন, শ্রাদ্ধ বাড়ি ছাড়া কি ফুল নিয়ে যাওয়া যায় না? হাসালে তুমি। এতে আবার হাসির কি আছে? মনে হলো তাই বললাম। তোমার বন্ধুটি কিন্তু বেশ, কি স্মার্ট, হ্যান্ডসাম চেহারা। দেখেছ, অলিভ কালারের শার্টের সাথে ব্ল্যাক কালারের প্যান্ট আর জুতোতে কি দারুণ লাগছিল। একটা পার্সোনালিটি আছে, তুমি যাই বলো। হাতের রিস্ট ওয়াচটা খুব দামি না হলেও 5-6 হাজারের কাছাকাছি তো হবেই। আর ডান হাতে রূপোর একটা মোটা ব্রেসলেট পরা। সানগ্লাস পরে যখন বাইক থেকে নামলো না, আমার তো হৃদকম্পন ছুটে গিয়েছিল। এ কি হাঁ করে তাকিয়ে আছো কেন? তুমি দেখি আমার সামনে বসিয়ে পড়ো কি আর শুরু করলে? থাট, আমি কি এমন মেয়ে নাকি? বলা যায়। আমার বন্ধুটি অতটা হ্যান্ডসাম, তুমি তো গলে যেতে একেবারেই। তাছাড়া লোহা দেখলে সোনা তো গলবেই। অসভ্যতা করো না, দাও টাকা দাও। টাকা তোমার কাছেই তো আছে। বারে, সংসার খরচের জন্য যা দাও মাসের শেষে সবটাই ফুরিয়ে যায়। তুমি জানো না নাকি? তাহলে কি দরকার ছিল এই মাসে যাওয়ার? সামনের মাসে স্যালারি পাওয়ার পর গেলেই তো হতো। আরে ধুর, এখান থেকে এইটুকু রাস্তা, সামান্য একটা মিষ্টির প্যাকেটে এমন কিচ্ছু যায় আসবে না। তোমার বন্ধুটি কি খেতে ভালোবাসে? সে আমার মনে নেই। আমি জানি, লর্ড চমচম। বাবা, একদিনেই জানতে পেরে গেলে? ও মা, তা জানবো না? তোমার সাথে এসে প্রাণের গল্প করছিল আর কথায় কথায় বলল না, তুই আমার পছন্দটা মনে রেখেছিস শুভম। আমি যে লর্ড চমচম ভালোবাসি। ও, সেই দিনের ব্যাপার। জাস্ট কোইন্সিডেন্টলি মিলে গিয়েছিল। ঘরে ছিল, তুমি দিলে। তোমার বন্ধুটি বিয়ে করেনি? না, বিয়ে করেনি। মেয়ে ছেলে দেখলে ওর নাকি ভয় করে। তাই নাকি? কিন্তু ওর মতো হ্যান্ডসাম মার্কা ছেলে দেখলে যে কোনো মেয়েই তো গলে জল হয়ে যাবে, যেমন তুমি হলে। তাট, বাজে কথা বলো না, দাও টাকা দাও। মানিব্যাগ থেকে 500 টাকার নোট বার করে দিল শুভম অর্পিতাকে। গাড়ি থেকে নেমে অর্পিতা চলে যায় সামনেরই একটা মিষ্টির দোকানে, মেজদার জলযোগে। সেইখান থেকে মিষ্টি কিনে যখন সে আসে, তখন জিজ্ঞাসা করে শুভম, ক টাকার নিলে? শোনো, লর্ড চমচমে নিয়েছি 10 টাকার, বেশ বড় সাইজের। তো কটা নিলে তুমি? এই তো 10টা নিয়েছি। 10টা? ওর ফ্ল্যাটে কেউ থাকে না, ও একাই থাকে। বাবা মা সব দিল্লিতে, সংসার করেনি, অত মিষ্টি দিয়েও কি করবে?
তাছাড়া এখনকার দিনে ছেলেপেলেরা কেউই অত মিষ্টি মিষ্টি পছন্দ করে না। সবাইকে তোমার মতো নাকি? ভালোও তো বাঁচতে পারে। আর তাছাড়া সেই দিন আমি ওকে 4টে চমচম দিয়েছিলাম, 4টেই খেয়ে নিয়েছিল। তোমার হুঁশ নেই? ওহো, ঠিক বলেছ তো, কথাটা একেবারেই মনে ছিল না। শুভম আর রুদ্রনীল ছোট্টবেলা থেকে বন্ধু। কলেজ পাশ হওয়ার পরে দুইজনের মধ্যে বিচ্ছেদ ঘটে। একজন নিজের অফিস নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, আর একজন উচ্চশিক্ষার জন্য দিল্লি পাড়ি দেয়। আজ বহু বছর পরে রুদ্র ফিরেছে এই শহরে। খবরটা প্রথমে শুভম পায়নি। হঠাৎ করেই রুদ্র এসে একদিন হাজির শুভমের নতুন ফ্ল্যাটে। অর্পিতাকে বিয়ে করার পরে যৌতুক হিসাবে শ্বশুরমশাই এই ফ্ল্যাটটা দুইজনকে গিফট করেছেন। শ্বশুর শাশুড়ি সবাই থাকে পাঁচবেড়িয়া গ্রামে, বর্ধমানের। তা তুমি আমার বন্ধুটির সাথে আলাপ করে কেমন বুঝলে? জিজ্ঞেস করে শুভম। বেশ ভালো, শিক্ষিত, তোমাদের মতোই তো। কি যেন একটা বলছিল? এমসিএ। ও এমসিএ করেছে। আমরা নর্মাল গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, আর ও বিসিএ করে এমসিএ করেছে। আচ্ছা আচ্ছা, ওটা কি লাইন? দেখো, আমি তো অত বলতে পারবো না, তবে কম্পিউটার নিয়ে এইটুকু বলতে পারি। আচ্ছা, ভালো। তা তোমার বন্ধুটি বিয়ে করেনি কেন? মেয়েদের প্রতি কি অ্যালার্জি নাকি দেখলি ভয়? বলতে পারবো না, তবে পছন্দ করে না। ওর বাড়িতে মা বাবা সবাই কিন্তু আছে। ওর একটা দিদি আছে, বিয়ে হয়ে গেছে অনেক দিন আগে, আমার যাওয়া হয়নি। সে বছর বোধহয় ফাইনাল ইয়ারের পরীক্ষা ছিল। তাছাড়া ওই সুদূর দিল্লিতে কে যাবে? ওদের ফ্যামিলি আগে এখানেই থাকতো, তারপর জমি জমা বিক্রি করে দিয়ে হঠাৎ করেই চলে যায়। তখন আমাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। কলেজের ফাইনাল ইয়ারটা ও তো দিল্লিতে গিয়েই দিয়েছিল। ও। গাড়ি চালাচ্ছে শুভম। শুভম একটা আইটি কোম্পানিতে চাকরি করে, আর অর্পিতা নর্মালি হাউসওয়াইফ, তবে শিক্ষিতা। ফ্ল্যাটে এসে কলকাতায় নিজের সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে নিয়েছে অর্পিতা। মাঝে মধ্যে শ্বশুর শাশুড়ি মা বাবা এসে ঘুরে যান। ফাঁকা সংসারে দুইজনের অবাধ্য সময় কিছুতেই যেন কাটতে চায় না। তার উপরে নতুন বিয়ে হয়েছে, তাই প্রত্যেকটা রাতই এখন রঙিন, স্বপ্নগুলোও রঙিন। রান্না করতে করতে ঘরের কাজ সামলাতে গিয়ে আচমকাই নিজের শরীরটার ওপরে অর্পিতার মনে হয় যেন শুভম এসে ভর করেছে। প্রত্যেক রাতের যৌন খিদে দুইজনকেই সব সময় ঘোরের মধ্যে রাখে। বেশ ভালোই কাটছিল দুই কপত কপতির জীবন। মাঝখানে হঠাৎ করে একদিন সন্ধেবেলায় সবে শুভম অফিস থেকে ফিরেছে, জামা কাপড় ছেড়ে আজকে দুইজনে মিলেই একটু পাকোড়া খেতে বসবে। আসার পথে রাস্তার ধারেই পাকোড়া বিক্রি করছিল এক ভদ্রলোক। সেইখানে গাড়ি দাঁড় করিয়ে কিনে নিয়ে এসেছে শুভম। অর্পিতা এসব টুকিটাকি খেতে খুব ভালোবাসে, তবে মাসের শেষে স্যালারি কমে যাওয়ার জন্যে খাওয়ার পরিমাণটাও একটু কমাতে হয়। সবে দুইজনে মিলে টেবিলের ওপরে পাকোড়া, মিষ্টি, তারপর কোল্ড ড্রিঙ্কস সব নিয়ে টিভিটা অন করেছে, এমন সময় দরজার কলিং বেল। তুমি বসো, আমি খুলছি। আরে তুমি বসো না, সারাদিন ঘরের কাজ করো। বারে, আমার কি এমন ঘরের কাজ? সকালে তোমায় যা দুটো রান্না করে দিই, দুপুরে আমি তাই খাই। তারপর সারা দিন আমার সময় কাটে না, শুধু তোমার কথা মনে পড়ে, তোমার দুষ্টুমির কথা মনে পড়ে। তাই আমাকে ফোন করে ডাকলেই তো পারো। হ্যাঁ, তাহলে পেটের ভাত কে জোগাবে? তুমি বসো, আমি দরজাটা খুলছি। অর্পিতার পরনে তখন পরা ছিল একটা সাদা রঙের নাইটি। নাইটিটা এতটাই পাতলা, তার উপরে স্লিভলেস। ওর ভেতরে পড়ে থাকা সাদা রঙের ইনার আর সাদা রঙের প্যান্টিটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। অর্পিতা উচ্চতায় 5 ফুট 4 ইঞ্চি, গায়ের রং ফর্সা, বিয়ে হওয়ার পরে বেশ মোটা একটা গড়ন ধারণ করেছে। বুক দুটো প্রায় 36, মুখটা লম্বাটে, নাকটা চ্যাপ্টা, তবে চোখ দুটো মোটামুটি, মাথায় ভরা চুল, কপালে অল্প একটু সিঁদুর আর ছোট্ট লাল টিপে ভালোই লাগে। দাঁতগুলো মুক্তোর মতো সুন্দর করে সাজানো। হাসলে বাদিকের গালে সামান্য একটু টোল পড়ে। গয়নাঘাটের দিকে খুব একটা যায় না অর্পিতা। এক হাতে একটা সোনার আয়ষ্টি বাঁধানো, আরেক হাতে একটা মুখ পলা ডিজাইন করে পরা, আর রয়েছে ফুলসজ্জার রাতে দেওয়া শুভমের সেই সোনা আর হিরে দেওয়া আংটিটা।
গলায় হালকা মঙ্গলসূত্র ছিল, তবে গত রাতে ওই উল্টোপাল্টা কাজগুলো করতে গিয়ে টান মেরে মঙ্গলসূত্রটা ছিঁড়ে গিয়েছে। তবে বলেছে শুভম সামনের রবিবার শ্যাঁকড়ার দোকানে নিয়ে গিয়ে ওটাকে আবার গেঁথে নিয়ে আসবে। অর্পিতা বলেছে এবার মঙ্গলসূত্রের মাঝখানে একটা ছোট্ট পাথর বসিয়ে দিতে ওর খুব ইচ্ছে। কানের মধ্যে কানের পরা রয়েছে, সুই সুতো কানের। কে? দরজা খুলে জিজ্ঞেস করে অর্পিতা। সামনে দাঁড়িয়ে থাকা ভদ্রলোকটি অর্পিতাকে এক নজর দেখে নিয়ে বলে, শুভম আছে? এই তোমাকে ডাকছে। এখন আবার কে এলো? হাত ঘড়িটা একবার দেখে নেয় শুভম, দরজার কাছে এসে বলে, খুব চেনা চেনা। আরে রুদ্র! যাক, চিনতে পারলি? আরে ভেতরে আয়, ভেতরে আয়। আরে আমার বন্ধু। হো, কেমন যেন হতচম্বিত হয়ে গিয়েছিল অর্পিতা। পরনের স্লিভলেস নাইটিটা কোথায় যে ঢাকবে বুঝতে পারছিল না। হাতের কাছে ওড়নাও ছিল না। দৌড়িয়ে ঘরে গিয়ে টাওয়ালটাই গায়ে জড়িয়ে আসে। এ কি, তুমি এইরকম বদনে দাঁড়িয়ে রয়েছো কেন? এ বাবা, তোমার বন্ধুর সামনে? আরে কিচ্ছু না, ক্যাজুয়াল থাকো। ও আমার জিগরি দোস্ত, ওসব কিচ্ছু মনে করে না। তোর বৌদি, আলাপ কর। নমস্কার। নমস্কার বলেছিল রুদ্র, কিন্তু অর্পিতাই হ্যান্ডশেক করার জন্যে হাতটা বাড়িয়ে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, দুজনে মিলে হ্যান্ডশেক করে। তারপরে অর্পিতা বলে, বসুন। আরে বসুন কি, আমরা তো সবাই একই বয়সী হব, তুমি করে বললেই তো হয়। আরে হ্যাঁ হ্যাঁ অর্পি, তুমি তুমি করেই বলো, কোনো ব্যাপার না। বসো তাহলে, আমি একটু। এই তো সামনেই কত খাবার। বলে যেন কতদিনের চেনা এমন করে অর্পিতার হাত দুটো ধরে পাশের সোফায় বসিয়ে দিয়েছিল রুদ্র। তারপর পাকোড়া আর ওই লট চমচম আর কোল্ড ড্রিঙ্কসে ভাগ বসিয়েছিল। 4টে চমচম নিজেই খেয়ে নিয়েছিল, আর তার সঙ্গে অর্ধেক পাকোড়া। অর্পিতা তাকেই তাকেই দেখছিল সামনে বসে থাকা রুদ্রকে। টানা টানা চোখ দুটোয় জোড়া ভ্রু, পাতলা ঠোঁট, ফ্রেঞ্চ কাট দাড়ি, গোঁফ, মাথার এক রাশ ঘন কালো কোঁকড়া চুল বেশ ঘাড় পর্যন্ত এসেছে। হাতের ঘড়ি, ব্রেসলেট, জামার গায়ের রং, জুতো সব মিলিয়ে টোটাল একটা হ্যান্ডসাম পুরুষ মানুষ। মোটামুটি যেই পোজে ও বসে রয়েছে সেই পোজের একটা ছবি যদি তুলে রাখা হয় আর কোনো মডেলিং তাদের কাছে পাঠানো হয়, তাহলে এই লোককে মডেল হিসাবে নেবেই নেবে। হাঁ করে দেখছো কি? কফি নিয়ে এসো। কি খাবে? আমি আমি ভাই বাংলার ছেলে, চাই আমার চলে, কফি খাবো না। তুই চায়ের নেশা এখনো ছাড়তে পারিসনি? না রে, চাকে ছাড়তে পারলাম না, চা আমার জীবনে লেগেই রইল। একটু চাই করে নিয়ে এসো অর্পিতা। এই আমি যদি নাম ধরে ডাকি তোর আপত্তি আছে? আরে না না, আপত্তি কিসের? তাছাড়া ও তো আমাদের থেকে বয়সে 1-1.5 বছরের ছোটই হবে। তাই বলিস কি? তবে হ্যাঁ ভাই, তোর কিন্তু নজর আছে। তা তোর নজরটা কবে হবে? বিয়েটা কবে করছিস? আর আমার বিয়ে, ওসব বিয়ে টিয়েতে খুব ভয়। কেন রে? বিয়েতে আবার ভয় কিসের? এই যে তুই যেমন স্বাধীন ছিলি, বিয়ের পর নিশ্চয়ই পরাধীন হয়েছিস। কোথাও যাওয়ার আগে বউকে জিজ্ঞেস করতে হয়। ওটা তো করতেই হবে, না হলে আর মনুষ্য ধর্ম হলো কি করে? তাছাড়া বিয়ে না করলে বিস্তারি বা হবে কি করে? হে, এইটা একদম ঠিক কথা। তবে আমি এখনো ওইসব লাইনে যেতে চাই না। ব্যাচেলার আছি, ব্যাচেলারই থাকবো, এটাই আমার কাছে ভালো লাগে। তাছাড়া আমি যেই কাজের সঙ্গে যুক্ত, সেখানে এক জায়গায় স্থায়ীভাবে থাকাটাও দুষ্কর। কখন কোথায় পোস্টিং হয়ে যায়। আমার নিজেরই তো বিজনেস, ইম্পোর্ট এক্সপোর্টের, আজ এখানে কাল সেখানে, বুঝতেই পারছিস। বাবা মা কেমন আছে? খুব ভালো আছে। আর দিদি? দিদি তো বিন্দাস, এখন কাশ্মীর পোস্টিং হয়েছে জামাইবাবুর। বাবা, ভালোই তো। আপনাদের রিলেটিভও আছে? এই তো, কথার মাঝখানে আপনি কেন হলো? ও সরি সরি, অভ্যেস নেই তো। কাশ্মীরের রিলেটিভ? হ্যাঁ, আমার নিজের দিদি আর জামাইবাবু। কেন? আর বলিস না, বিয়ের পরে অর্পিত বায়না ধরলো ওকে নাকি হানিমুনে কাশ্মীর নিয়ে যেতে হবে। এবার কাশ্মীর নিয়ে তো আমাদের কম গল্প নেই বল, আমার তো যেতেই ভয় করে। আরে না না, ওসব একসময় ছিল, এখন আর অত ভয় টয়ের কিচ্ছু নেই। কবে যাবি আমায় বলিস, বাদবাকি দায়িত্ব সবটা আমার। দীর্ঘ নিঃশ্বাস ছেড়েছিল অর্পি। এই লোকটার গা থেকে অসম্ভব সুন্দর একটা পারফিউমের গন্ধ আসছে। পাশে বসে থাকা ওর স্বামী শুভমকে এর পাশে একদমই মানাচ্ছে না, অথচ শুভমের গায়ের রং কিন্তু ওর থেকে বেশি ফর্সা, উচ্চতাতেও একটু বেশিই বোধহয়, চেহারাতেও চাকচিক্য আছে। তবুও এই লোকটার মধ্যে কিছু একটা আছে যেটা সত্যিই আকর্ষণীয়। তবে শারীরিক দিক থেকে কিন্তু কোনো রকম কামনা, বাসনা বা ইচ্ছে জাগছে না অর্পিতার, নাকি জাগছে? চা করে নিয়ে যখন ফিরে আসে তখন দেখে
বুকের মাঝখানে দুটো বোতাম খুলে বসে আছে রুদ্র। কিরে, ঘরে এসি লাগাতে পারিস না? এসি কত বিল আসবে জানিস? কি আর এমন আসবে, একটা কুলার কিনে নে। যা গরম পড়ছে, বউকে নিয়ে থাকবি কি করে? একটু অপ্রস্তুত হয়ে গিয়েছিল অর্পিতা। চা, এই বলে চাটা নিয়ে আসে। জম্পেশ করে চা খেয়ে জানায় রুদ্র, শহরে রয়েছি বেশ কদিন, আর না আমার ফ্ল্যাটে একদিন ঘুরে যা বউকে নিয়ে। আর বাদবাকি বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেছি, কেউই তো কলকাতায় থাকে না রে, সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোটা পৃথিবীর মধ্যে। তা যখন যেখানে যাব তখন তাদের সাথে গিয়ে না হয় কথাবার্তা বলবো। এখন তোর বউটাকে নিয়ে আয়, একদিন খাওয়া দাওয়া করি, গল্পগুজব করি। আমার ফ্ল্যাটে দুটো রুম রয়েছে, একটায় আমি থাকি, প্রয়োজনে তোরা একটায় থাকতেও পারিস। তাড়িয়ে দেবো না, যাবি তো? নিশ্চয়ই যাব, এত বছর পর তোর সঙ্গে দেখা হলো। কি গো, যাবে না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব, নিশ্চয়ই। কয়েকদিন পরই হঠাৎ করে অর্পিতা জানায়, চলো না ঘুরে আসি তোমার বন্ধুর বাড়ি থেকে। আর সামনের শুক্রবার থেকেই তো তোমার অফিস ছুটি পড়ছে, শনিবারও ছুটি আছে, রবিবার দিনটা না হলে শুক্রবারই, উইকেন্ডে। সেদিন যখন রুদ্র ঘর থেকে বেরিয়ে গিয়েছিল, অর্পিতার পলক পড়ছিল না রুদ্রকে দেখে। কি গো, ও চলে যাচ্ছে তো, ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। ও, আপনি চলে যাবেন? ও সরি, তুমি চলে যাবে? রাতে খেয়ে গেলে হতো না? আরে যা খেয়েছি যথেষ্ট, দেখা হবে কিন্তু আমার বাড়িতে, কেমন? হাঁ করে তাকিয়েছিল অর্পি। শুভম কখন দরজা বন্ধ করে ঘরে চলে গেছে ও খেয়ালই করেনি। ভাগ্যিস শুভমও সেই দিন বিষয়টা লক্ষ্য করেনি, তাহলে তো বিরাট বিপদ হয়ে যেত। গাড়িটা এসে থামে একটা বিরাট বড় ফ্ল্যাটের সামনে। এইখানকারই কোনো একটা রুমে থাকে বোধহয় রুদ্র। ও বলেছে ওকে ফোন করে যেতে। কথা মতোই নিচে এসে ফোন করে শুভম। 3-4 বার রিং হওয়ার পরে, হ্যালো, হ্যাঁ রে, আমি রে, শুভম। চিনতে পারছিস রুদ্র? হ্যাঁ রে, তোরা বল বল, তোর ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে রয়েছি। একদম ওপর থেকে দুটো হাত নাড়াতে দেখতে পায় অর্পিতা। বলে, ওই দেখো, ওই যে। আরে বাবা, এ তো বিরাট উঁচু জায়গায় থাকে। হ্যাঁ রে, উঁচু ঘরটা পেয়েছি তাই। তোরা দাঁড়া, আমি আসছি। বেশ কিছুক্ষণ পর নিচে নেমে আসে রুদ্র। বলে, তা ভেতরে গিয়ে বসবি তো? হ্যাঁ, ভেতরে বসার জন্যই তো এসেছি। বাহ, দারুণ বললেন তো। কথাটা চট করে বলে ফেললো রুদ্র। আজকে কিন্তু তুমি আমাকে আপনি করলে। আরে অভ্যেস নেই তো তাই, সরি। আয় আয় আয়, ঘরে আয়। ওদের দুইজনকেই ঘরের ভেতরে নিয়ে যায় রুদ্র। বাহ, দারুণ সুন্দর কিন্তু। তোমাকে না কবে থেকে বলেছি এসব সাইডে ফ্ল্যাটগুলো নিতে? দেখেছো চারিদিকে সবুজ রয়েছে, কি সুন্দর ঠান্ডা হাওয়া। ঠান্ডা হাওয়াটা সবুজের নয় ডিয়ার, ঠান্ডা হাওয়াটা এসির। হো, তাই বলি, তুমিও তো আমাদের ঘরে একটা কুলার নিতে পারো গো, যা গরম পড়ছে, আমার তো টেকাই দায়। কুলার নিয়ে কি হবে, রাত্রে তো বেশিরভাগ দিনই জামা কাপড় গায়েই থাকে না। থাট, এসব কি শুরু করলে বন্ধুর বাড়ি এসে? তুমি যেভাবে বলছো তাই আমি বললাম। নে, খেয়ে নে। এটা কি রে? এটা শরবত, আমার স্পেশাল অর্ডারে তৈরি। খা, দেখ শরীরটা একদম চাঙ্গা হয়ে উঠবে। অর্পিতা উঠেছে, ফ্ল্যাটের এদিক ওদিক ঘুরে দেখছে। এই ফ্ল্যাটটা খুব সুন্দর, সামনেও সারিবদ্ধ অনেকগুলো ফ্ল্যাট, তবে গাছগাছালি আছে প্রচুর। ওপর থেকে আকাশটাকে স্পষ্ট দেখা যায় বারান্দাটায় দাঁড়িয়ে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে অর্পিতা বলে, দারুণ। কত পড়ল? অনেক। অনেক বলতেও? আহ, তোমার জেনে কি হবে, ও এখন কোটিপতি মানুষ। শরবত খাও, বেশ ভালো। আরে তুমি এখনো শরবতটা খাওয়া শুরু করনি? বলল রুদ্র। তুমি খাবে না? আমি আমি খাই না। কেন? আমি কোল্ড ড্রিঙ্কস খাই, শরবত খাই না। হ্যাঁ, দুটোর মধ্যে পার্থক্য কি? তা পার্থক্য আছে না, তোরা বুঝবি না। নে নে, খা, খেয়ে নে। তা বল, কি খাওয়া দাওয়া করবি বল? কিচ্ছু না, তোর জন্যে আমার বউ লট চমচম এনেছে। এ বাবা, গাড়িতেই তো ভুলে এসেছি। আর ফুলের তোড়াটা? তোমরা বসো, আমি গিয়ে নিয়ে আসছি। আরে না না, তোদের কাউকেই যেতে হবে না, আমি নিয়ে আসছি, বরং গাড়ির চাবিটা দে। নিজে গিয়ে রুদ্র গাড়িটা খোলে এবং চাবি দিয়ে দরজাটা লক খুলে ফুলের তোড়া আর মিষ্টির প্যাকেটটা নিয়ে ওপরে উঠে যায়। ওর নিচে আসতে, গাড়ি খুলে জিনিসগুলো নিতে এবং ওপরে যেতে
প্রায় মিনিট 5 থেকে 7 সময় লাগলো। লিফটে করে যাতায়াত করলেও হেঁটে হেঁটে অতটা আসা। পার্কিং সাইটটা ফ্ল্যাটের থেকে বেশ খানিকটা দূরে। দারোয়ান বসে খৈনি ডলছে। সবসময় অন্যমনস্ক থাকে লোকটা। এখানকার ফ্ল্যাটের বাসিন্দারা এই লোকটাকে এখান থেকে তাড়ানোর জন্যে অনেকগুলো দরখাস্ত জমা দিয়েছে, তবুও কাজ হয়নি। লোকটার বয়স হয়েছে তো, তাই কাজের প্রতি ভীষণ অমনোযোগী। কার ফ্ল্যাটে কখন কে আসছে, কে কোথা দিয়ে যাচ্ছে, কিছুই লোকটা হিসেব রাখতে পারে না। এক ঝলক ওই লোকটির দিকে তাকিয়ে নিয়ে গুটি গুটি পায়ে রুদ্র চলে গেল ওপরে। আর যাবার সঙ্গে সঙ্গে দরজার লকটা খুলে ভেতরে ঢুকতেই দেখতে পেল শুভম আর অর্পিতা শুয়ে রয়েছে সোফার ওপরে। দেহ নড়ছে না, চোখের পাতা পড়ছে না, একেবারে নিথর দুটো মরা মানুষের মতো। কেবলমাত্র হৃদযন্ত্র দুটো তখনও চলছে। আরে এ আমরা কোথায় গো? হ্যাঁ শুভ, শুভ, আমি কিছু দেখতে পাচ্ছি না। শুভ! হ্যাঁ অর্পি, অর্পি তুমি কোথায়? অর্পি! ঘরটা ঘুটঘুটে অন্ধকার। একটা কাঁচের জানলা ছোট্ট, সেইখান থেকে রাতের সামান্য আলো এসে পড়েছে। রাস্তা দিয়ে প্রতিফলিত আলো যদিও এই উচ্চ ফ্ল্যাটে প্রবেশ করার কথা নয়, তবুও কিছুটা আলোর রেশ আসছে। ঘরটা ঘুটঘুটে অন্ধকার। অর্পিতার আর শুভমের যখন সেন্স এলো, তখন ওরা বুঝতে পারল ওদের হাত পা বাঁধা বিছানার সাথে। দুইজনের গায়ে একখণ্ড বস্ত্র নেই। নগ্ন দুটো শরীরকে বেঁধে রাখা হয়েছে। এই ঘরটা ভীষণ অন্ধকার। ওরা তো এসেছিল। মনে পড়ছে একটু একটু করে শুভমের। শরবতটা খাওয়ার পরপরই মাথাটা কেমন যেন ঘুরে গিয়েছিল। তারপরই সবটা অন্ধকার। রুদ্র, রুদ্র, এটা কি ধরনের মশকরা তোর? হ্যাঁ রুদ্র, রুদ্র! কোনো সাড়া পাওয়া যায় না। অর্পিতা ভয়ের চোটে কান্না করছে। হ্যাঁ, আমার গা থেকে সব জামা কাপড় খুলে নিয়েছে। তুমি কিছু করো না, আমি তো তোমাকেও দেখতে পাচ্ছি না। আরে আমি দেখতে পাচ্ছি। কি সমস্যা হলো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। শরবতটা খাওয়ার পরে মাথাটা কেমন যেন, আমারও তো মাথাটা কেমন যেন টাল খেলো আর অজ্ঞান হয়ে গেলাম। আমারও তো কিছু মনে পড়ছে না। কোথায় এলাম বলো তো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। রুদ্র, হ্যাঁ রুদ্র! আরে দাঁড়া দাঁড়া, চিল। এত চিৎকার কেন করছিস? আশেপাশের লোকে জেগে যাবে তো। রুদ্র, তুই কোথায়? কোথায় তুই? ঘরে একটা ক্ষীণ আলো প্রবেশ করে, কারণ দরজা খুলে রুদ্র ভেতরে ঢুকেছে। এগুলো কি ধরনের আর কি? আমাদের পোশাক খুলে এগুলো তুই কি করছিস? এপ্রিল ফুল। আজকে এপ্রিল ফুল? হ্যাঁ, আজকে তো 1 এপ্রিল। তোদের মনে নেই? হ্যাঁ, তো তো কি হয়েছে? 1 এপ্রিল বলে এইভাবে কেউ মস্করা করে? তুই খোল, খোল, খুলে দে। আমি বাড়ি যাব। আমার আমার বাড়িতে অনেক কাজ। আমার বইয়ের জামা কাপড়গুলো দে। কেন? ভালো লাগছে দেখতে দুইজনকেই। এরম এরম করিস না, এরম করিস না রুদ্র, প্লিজ। তুই কোন জন্মের সাজা নিতিস বলতো? সাজা? তোরা আবার সাজা দিবি কেন রে? সাজা আমি বা তোদের কেন দেব? এইটা তো পাপের ফল। পাপ? কিসের পাপ? আমি কিচ্ছু বুঝতে পারছি না। খুলে দে, খুলে দে আমায়। চুপ কর। এত জোরে জোরে চিল্লালি কি করে হবে বলতো? যেই রুদ্র ওদের সামনে দাঁড়িয়ে রয়েছে, সেই রুদ্রের সঙ্গে আগে দেখা রুদ্রের কোনো মিল নেই। ঘরের মধ্যে একটা মোমবাতি জ্বালিয়েছে রুদ্র। পরনে তার লাল টুকটুকে শাড়ি, ব্লাউজ নেই, মাথার মধ্যে পরচুলা লাগানো, কপালে টিপ, চোখে কাজল, হাতে লাল চুড়ি। অপূর্ব সুন্দরী। হে কি রুদ্র নাকি রুদ্রাণী? এগুলো কি রুদ্রদা? বাহ, আমি দাদা হয়ে গেলাম। আমি তো এখন রুদ্রাণী, তোমার স্বামী, তার গার্লফ্রেন্ড। কিরে, আমায় চিনতে পারছিস না? এগুলো কি বলছিস? তুই পাগলের মতো কি বলছিস?
আমাদের হাত পা কেন বেঁধেছিস? খোল, খুলে দে। না, খুলবো না। আগে তোর বউয়ের সামনে আমাকে আদর করবি, তারপর। সব কি বলছিস তুই? দেখ, তুই আমার খুব ভালো বন্ধু, তুই ইনভাইট করলি বলেই আমি এলাম, না হলে আসতাম না। ভাগ্যিস ফেসবুকে তোর ঠিকানাটা বুঝতে পারলাম, অ্যাবাউটে গিয়ে সবটা চেক করেছিলাম, তাই তো তোর কাছে আবার ফিরে এলাম। তুই তো আমার স্বামী, তুই আমার সব। তোর কিছু মনে পড়ে না? সেই স্কুলের লাইব্রেরি, সেখানে তুই আমার পদে, মনে নেই? ইচ্ছা মতো। দেখ দেখ, বাজে কথা বলবি না একদম। খেলার ছলে কি বলছিস শুভ? খেলার ছলে হয়? তুই আমার লাইব্রেরিতে ডাকতি, তুই আমার ঠোঁটে হাত রাখতি, তুই আমার, যদিও দুধ দুটো হয়নি, তবুও সেখানেই তুই চুষতি। তারপর তারপর তুই খোঁজ করতি সেই গর্তের, যেটা আমার শরীরে নেই। তাই তো তুই আমার পেছনেই। এসব এসব কি বলছে ও? শুভ, আমি এগুলো কি শুনছি? সব বাজে কথা, সব মিথ্যে কথা। মিথ্যে কথা? এখন আমি মিথ্যে বলবো? আচ্ছা অর্পি দিদি, তুমি বলো, কোনো মেয়ে নিজের ইজ্জত খোয়ানোর কথা এমন ঢোল পিটিয়ে বলতে পারে? লজ্জা করি না? আমার ভয় করছে শুভ, আমি বাড়ি যাব। শুভ, তাট অসভ্যের দল। বাড়ি 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 কি? বাড়ি হয়ে গেছে, সংসারও হয়ে গেছে। অনেক আদর খেয়েছো বরের। সেদিন যখন তোমার ঘরে ঢুকি, তোমার সাদা নাইটির ভেতরে তোমার বড় বড় বুক দুটো দেখে আমার খুব লোভ হয়েছে। আর তোমার এই প্যান্টিটা, দুটোই আমার চাই। দেবো, তোমার সব দেবো। তুমি আমার ফ্ল্যাটে গিয়ে সব এনো। এখন আমাকে ছেড়ে দাও প্লিজ, প্লিজ, আমি বাড়ি যাব। প্লিজ দাঁড়াও, আমার শরীরে যেটা নেই সেটা আগে নেব তোমার কাছ থেকে কেটে, তারপর। কি বলছিস এগুলো? কি বলছিস তুই? তোর মনে পড়ছে না, লাইব্রেরিতে যখন আমাকে নিয়ে শোয়াতি, যখন দরজা বন্ধ করে দিতি, মাঝে মাঝে স্যাররা এসে দরজা ধাক্কাতো, তুই খুলতিস না। তারপর লাইব্রেরির পেছনের দরজা দিয়ে বাথরুম টুপকে পালিয়ে যেতি আমাকে একা একা রেখে। বুকের ওপর হাত দিয়ে বলতি দুধ নেই। কি করে হবে? আমি তো আমি তো আমি তো মনের দিক থেকে নারী না, পুরুষ তো শরীরটা ভগবান দেয়নি তো। দাঁড়া, কাজটা নিয়ে আসি। এগুলো কি হচ্ছে? আমার মাথায় কিছু ঢুকছে না। রুদ্র, রুদ্র, শুভ, শুভ প্লিজ তুমি ওকে আটকাও প্লিজ। রুদ্র শোন, তুই আমার হাতটা খোল, আমরা বসে কথা বলি। দেখ দেখ, মানছি মানছি তোর উপরে আমরা অন্যায় করেছি, অনেক অন্যায় করেছি। শুধু আমি একা না, আমি, বললম, তারপরে রজত, সব ভাইকে নেব একটু একটু করে। প্রত্যেকে বিয়ে করেছে, বউ আছে, একটা তো কাশ্মীরে আছে, ওটাকে তোদের পরে ধরবো। একেবারে সরাসরি গিয়ে দিদি আর জামাইবাবু আমাকেও ঠিকানা দিয়ে দিয়েছে। আমাকে তো তোরা বিয়েটাও করতে দিলি না। তুই, আমি আদর করবো কাউকে ভাবা যায়? আমাকে তোরা আদর করবি? তারপরে তো আমার পেছনটা মেরে মেরে একেবারে ফালা করে দিয়েছিলি। ডাক্তার দেখাতে হয়েছিল, প্যান্ডে রক্ত পড়তো। বাবা মা লজ্জায় শহর থেকে ঘরবাড়ি বিক্রি করে দিয়ে দিল্লি চলে গেল। দিদিকেও তো বিয়ে দিতে খুব কষ্ট হয়েছে বাবার। সবাই বলতো একটা ছেলে জন্ম দেয়নি আমার বাবা মা, একটা বেশ্যাকে জন্ম দিয়েছে আমার বাবা মা, একটা বৃহন্নলাকে জন্ম দিয়েছে আমার বাবা মা, একটা তৃতীয় লিঙ্গের প্রাণীকে জন্ম দিয়েছে। কম সহ্য করতে হয়েছে নাকি? হ্যাঁ, নেহাত তখন শিশু ছিলাম, কিছু বলতে পারিনি। যখন সেকেন্ড ইয়ারে উঠলাম, যখন তুই আমাকে তোর এই অল্প অল্প গোফে চুমু খেলি না, তখন তোর প্রেমে পড়ে গেলাম পুরোপুরি। বিশ্বাস কর, মায়েরই বলছি। খুব ইচ্ছে করতো তুই আমার পেছনটা আচ্ছা করে মেরে দে, কিন্তু সম্ভব হলো না। তুই তখন বলতি ছোটোবেলা ছেলে মানুষই, বড় হয়ে নাকি ওসব করতে নেই। দ্যাট, আমি এখন কি করে অন্য কাউকে ভালোবাসি বলতো? হাতে একটা গাছ কাটার কাঁচি নিয়ে এগিয়ে আসছে রুদ্র। টার্গেট বুক দুটো। অর্পিতা কিছু বুঝে ওঠার আগেই ওর বাম স্তনটা ঘাঁচ করে কেটে দেয় সে। গলগল করে রক্ত পড়ে বুক দিয়ে। আর তো চিৎকারে গোটা ফ্ল্যাটটা যেন ফেটে বেরিয়ে যাবে। চিৎকার করেও লাভ নেই, এই কাঁচের জানলা সাউন্ড প্রুফ। ভেতরের শব্দ বাইরে যাবে না, বাইরের শব্দ ভেতরে আসবে না। আর এমন ঘরে তোদেরকে রেখেছি, ঘরটা পুরো সেন্টারে, তোদের কোনো শব্দই কেউ বুঝতে পারবে না। এবার এই বুকটা নিয়ে আমি প্লাস্টিক সার্জারি করব, দুধ লাগাবো। দেখ, একটা লাগিয়েছি, লজ্জায় ঢেকে রাখতে হয়, টাইট গেঞ্জি পরে থাকতে হয়। এখন এ দুটো বুক হবে, তারপরে তোর কাছে আসবো। তুই আমাকে আদর করবি, চুষে দিবি, তোর মজা লাগবে। দেখ রুদ্র, দেখ, অর্পিতা মরে যাবে, ওর জ্ঞান নেই। ও মা, তা কি হয়েছে? কোনো চিন্তা নেই, বডিটা নিয়ে আমি পুঁতে দেবো মাটিতে, ভয় পাস না তো আমার সোনা।
তুই আমার বর হবি, আমায় বিয়ে করবি। ও বাবা, আমার তো আবার একটা বর না, 5-5টা বর। রজত আছে, বল্লম আছে, তোর জামাইবাবু আছে, আর আছে তোর দিদি। সেও তো জানতো তোরা আমাকে এমনভাবে অত্যাচার করিস। চুপ করে বসে রয়েছে শুভ। প্রথমে একটু ছটফট করছিল, কিছুক্ষণ আগে অর্পিতার আরও একটা স্তন কেটে দিয়েছে রুদ্র। হাত পা এত জোরেই বাঁধা যে শুভ সেখান থেকে নড়তে পারেনি। চোখের সামনে অর্পিতার শেষ নিঃশ্বাসটা বেরিয়ে গেল, তাও সে কিচ্ছু করতে পারল না। কিছুক্ষণ আগেও গাড়িতে বসে যেভাবে অর্পিতা রুদ্রর শরীরটার জন্যে কল্পনা করছিল, বর্ণনা করছিল, হ্যান্ডসাম ট্যাশিং বলছিল, শুভমের কিন্তু রাগ হচ্ছিল। তাই বলে নিজের বিবাহিত স্ত্রীর এই রকম পরিণতি? রুদ্র নিজের পূর্বস্মৃতি মনে করে যে এইভাবে, আজ থেকে বহু বছর আগে সত্যিই সে রুদ্রকে একদিন ধর্ষণ করেছিল। রুদ্র বরাবরই নরম প্রকৃতির ছেলে, এক জায়গায় বসিয়ে রাখলে সেইখান থেকে আর নড়তে চায় না। ছোটবেলায় রুদ্রের চেহারাটা ছিল গোলগাল, তাই বুক দুটো অস্বাভাবিকভাবে ঝুলে থাকতো। মেয়ে ছেলেদের যেমন থাকে সেরকম। হাঁটলে চললে মায় দুটো নড়তো, আর বন্ধুরা মিলে খ্যাপাতো। অবসর সময়ে ক্লাস না থাকলে, যেহেতু বয়েজ স্কুল ছিল, তাই টিপেও দিত। অধৈর্য লাগতো রুদ্রর। একদিন তো জোরে চাপতে গিয়ে সেখান থেকে সাদা রঙের কোষ্ঠে জাতীয় পদার্থও বেরিয়ে যায়। তারপর 3 দিন রুদ্র স্কুলে আসেনি। এরপরে বাবা মা সমেত স্কুলে একটা চিঠি জমা দিয়েছিল তারা। তারপর থেকে রুদ্রর থেকে একটু দূরে দূরেই সরে থাকতো ওরা, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে রুদ্র আরও মোটা হয়। একসময় থলথলে মাংস, ভারী নিতম্বটা খুব আকর্ষণ করত সেই মুহূর্তে শুভমকে, আর তার সাথে সাথে বল্লম, রজত, শুভমের দিদি আর ওর জামাইবাবুকে। এরপরে যেই দিন শেষবারের মতো ওই 3rd ইয়ারে উঠে 5 জন বন্ধু মিলেই আটকে রেখেছিল রুদ্রকে একটা ঘরে, ওকে নগ্ন করেছিল, ওর বুকের দুধ দুটো প্রচণ্ড জোরে চিপে দিয়েছিল, এবং চিপে দেওয়ার ফলে অসম্ভব ব্যথা হয়েছিল রুদ্রর বুকে। কাঁচি দিয়ে কেটেও দিয়েছিল সামান্য একটু চামড়া। বলেছিল শুভমের দিদি, হ্যাঁ রে, এত ভারী ভারী বুক নিয়ে তোর কি লাভ, বরং তোর কাছ থেকে একটু মাংস কেটে আমায় দে, দেখ কিরম ঝিকঝিকমাটা একদম সরু সরু হয়ে রয়েছে। এই বয়সে কোথায় একটু বড় থলথলে হবে তা না, দে তো, আমায় একটু দে তো। বলে ওর দিদি ওর মাংসের তালের থেকে কিছুটা অংশ কেটে নিয়েছিল। ফিনকি দিয়ে রক্ত বেরিয়েছিল সেইখান থেকে। তারপরে রুদ্রর অবচেতন শরীরটাকে ঘরের মধ্যে ফেলে রেখেই ওরা পালিয়ে গিয়েছিল সেই ঘর থেকে। এরপরে তো প্রিন্সিপাল, পুলিশ, ডাক্তার, হসপিটাল সব হয়, কিন্তু রুদ্রর মুখ থেকে ওদের নামগুলো কেউ বার করতে পারে না। ওরা প্রত্যেকে ভয় পেয়ে গিয়েছিল। তারপর রুদ্রর বাবা মা ট্রান্সফার নিয়ে কলকাতা শহর থেকে চলে যায় দিল্লিতে। ওরা জানতে পারে রুদ্র আর কোনো দিন এই শহরে ফিরবে না। আজ এতগুলো বছর পর রুদ্র ফিরে এসেছে, প্রাণের বন্ধু, জিগরি দোস্ত। আশাই করতে পারেনি কোনোদিন শুভম রুদ্র যে বিগত জীবনের কথাগুলো মনে রেখে দেবে। সময়ের সাথে সাথে সবাই তাদের অতীতের কর্মটা ভুলে যায়, কিন্তু এমন কিছু কর্ম আছে যেগুলো আর 5টা স্বাভাবিক মানুষের জীবনে সমান প্রভাব ফেলে না। অতীতের কর্ম তাদের জীবনে এতটাই কুফল ফেলে যে তাদের বর্তমান আর ভবিষ্যৎ দুটোকেই নাড়িয়ে দিয়ে যায়। নে নে, হাত চালা। শুভমের হাত দুটো খুলে দিয়েছে রুদ্র। এবার অর্পিতার দেহটাকে তোর গাড়ির মধ্যে বসাতে হবে। আমার কাছে অনেক বড় বস্তা আছে, তোদের জন্যই কিনে রেখেছি। তুইও যদি বেশি বাড়াবাড়ি করিস, এই কাটারি দিয়ে তোকেও হত্যা করব। তারপর তোর বডিটা নিয়ে গিয়ে পুঁতে দিয়ে আসবো। পোড়াবো না, পোড়ালেই বিপদ, আর পুঁতে দিলে কোনো ভয় নেই। আর না হলে টুকরো টুকরো করে কেটে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত কুকুরগুলোকে খাইয়ে দেব। এখন দেখিস না সব পশুদেরকে খাওয়ানোর ভিডিও ছাড়ে, আমিও ছাড়বো মাংস খাওয়ানোর ভিডিও। তবে কেউ বুঝতে পারবে না ওটা মানুষের মাংস নাকি পশুর। তুই 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 এতটা কি করে? দেখ, চুপ কর,
তোর সঙ্গে সংসার করব বলেই তো। এই 5 বন্ধুকেও আমি রাজি করাবো। তোর মতো যদি সবাই শান্তশিষ্ট হয়ে বসে থাকতে পারে, তাহলে এই 5 জনই হবে আমার স্বামী। তোরা 5 জন আমাকে যেভাবে আদর করেছিস, ও আমি কোনোদিন বলিনি রে। হাত দুটো কাঁপতে থাকে শুভমের। কিছুক্ষণ আগেও বেঁচে থাকা ওর বউটার শরীরটা এখন বরফের মতো ঠান্ডা। স্ত্রী মরে গেলে স্বামীর চোখ থেকে জল বেরোয় না কে বলেছে? তবে শুভমের জলটা শুকিয়ে গেছে মারাত্মক একটা ভয়ে। এখন কি হবে কে জানে। একটা সময় বোধহয় মানুষ চাচা আপন প্রাণ বাঁচা এমন অবস্থা দিয়েই যায়। শুভম এখন ঠিক তাই ভাবছে। সব কিছু ছেড়ে ছুড়ে যদিও পালিয়ে যেতে পারতো অর্পিতাকেও, তাহলে বোধহয় রুদ্রকে সেও খুব কষ্ট দিয়েছে, এইটা ঠিক। লাইব্রেরিতে ওরা 5 জন থাকতো। সঙ্গে থাকতো শুভমের দিদি। মেয়েটি একটু ছেলেদের মতো, মানে ছেলেদের সাথে মিশতে খুব ভালোবাসে। তাই বলে কিন্তু গে বা লেসবিয়ান টাইপের নয়, একটু একটু বদমাস ছেলে টাইপের। ব্যবহার করতো সবার সাথে। ছেলে বন্ধুদের গায়ে হাত দিয়ে কথা বলা, ঘাড়ে হাত দেওয়া, আচমকা পিঠে চাপড় মারা, মাথায় থাপ্পড় মারা, এগুলো ওর স্বভাব সিদ্ধ। শর্মিষ্ঠা ওর নাম। বলতো আমাকে সম্রাট বলে ডাকবি। মাথার চুলগুলো ছোট্ট ছোট্ট করে ছাটা, যাতে ওকে মেয়ে বলে কেউ বুঝতে না পারে। তার জন্যে বুকের ওপরটা শক্ত ন্যাকড়া জাতীয় জিনিস দিয়ে এতটাই টাইট করে রাখতো যে গেঞ্জি আর শার্টের ওপর ওর ভারী বুক দুটো কেউ বুঝতে পারতো না। খুব একটা ভারী তাও নয়, তবে এই 32 তো হবেই। ওই মেয়েটাও একদিন যখন রুদ্রকে রীতিমতো সবাই মিলে টর্চার করছে, কেউ রুদ্রর মুখে, কেউ নিতম্বে, কেউ বা হাতে নিজের পুরুষাঙ্গ ঠাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। এদিকে প্রত্যেকের পরনে স্কুলের পোশাক, প্যান্টের চেনটা কেবলমাত্র খোলা। লাইব্রেরির দরজাটা ভালো করে আটকাতে ভুলে গিয়েছিল বল্লভ। আচমকাই সেখানে ঢুকে পড়ে সম্রাট, মানে শর্মিষ্ঠা। আরে তোরা কি করছিস? আমাকে আমাকে ছেড়ে দিতে বল না শর্মিষ্ঠা, ওরা আমাকে রোজ এরকম করে, দেখ না। এই ভাল লাগে। এমন একটা উত্তরে অবাক হয়ে গিয়েছিল রুদ্র। চোখের সামনে বন্ধুর রেপ হচ্ছে দেখেও সে কর্ণপাত করেনি। বলল, চালিয়ে যা, আমি পাহারা দিচ্ছি। একটু একটু করে ছোটবেলা থেকে জমে থাকা রাগ এখন যেন পুঞ্জীভূত মেঘের আকার নিয়ে কলস ভাঙা বৃষ্টির মতো ঝরে পড়ছে এসে শুভমের জীবনে। অর্পিতা তো মরে গিয়ে বেঁচে গেছে, এখন ও কি করবে? জীবন তো লাশ হয়ে বেঁচে থাকতে হবে নাকি? রুদ্রর ইন্ট্রোডাকশন মতোই কাজ করে চলেছে শুভম, যেন যন্ত্রচালিত মেশিন। অর্পিতার বডিটা বস্তার মধ্যে ভরে গাড়িতে তুলে দেওয়া হয়। দারোয়ান তো হুঁশ জ্ঞান রাখেই না, সুতরাং সেই দিকে নিশ্চিন্ত। তারপর গাড়ি ছুটে চলেছে অজানা কোনো এক গলিপথে। হঠাৎ করে রুদ্র বলে, আমাকে ভাল লাগছে না। এই মুহূর্তে রুদ্রর পরনের শাড়িটা কিছুক্ষণ আগে অর্পিতার পরনে ছিল। লাল টুকটুকে শাড়ি পরেছিল ও, কালো স্লিভলেস ব্লাউজ পরেছিল, লাল চুড়ি পরেছিল, সবটা রুদ্র পরেছে। কপালের ছোট্ট লাল টিপটা পর্যন্ত ছাড়েনি। অর্পিতার দেহটা তখনও গাড়ির মধ্যে। বারবার শুভমের মনে হচ্ছে যদি এখন দেহটা উঠে বসে, শুভমকে বাঁচিয়ে দেয়। আর ওর বুকের মাংসের তাল দুটো একটা প্যাকেটের মধ্যে পুড়ে নিয়ে ঘাড়ে করে ঝুলিয়ে নিয়ে চলেছে রুদ্র, যেন নিজের সম্পত্তি। বলছে, কি নরম হয় না মেয়েদের বুকের মাংস। ওফস, আমিও তো মেয়ে, কিছুদিন পর হব। তুই কিন্তু কাজটা ঠিক করছিস না। আমি কিন্তু তোকে পুলিশে দিতে পারি। পুলিশে? বউকে হত্যা মামলায় তুই নিজেই ফেসে যাবি, আমি না। শোন, আমার এই কাঁচির মধ্যে তোর ফিঙ্গারপ্রিন্টটা লাস্টে উঠেছে। মনে নেই যখন আমি সব জিনিসগুলো গোছাচ্ছিলাম, তোকে বললাম, শুভম এই কাঁচিটা তুলে ওই দিকে রাখতো। শুভম গাড়িতে বসেই মাথায় হাত দিয়ে থাকে। কাজ করার আগে একটু ভাবতে হয় সোনা, বলে রুদ্র ওর গালের ওপরে হাত ঠেকিয়ে দেয়। ওদের গাড়ি এসে থামে গঙ্গার কাছে। ফাঁকা নির্জন জায়গা, একটু পরেই শ্মশান ঘাট। শোন, ওখানে যাওয়া যাবে না। ডোম গেলেই মরা সার্টিফিকেট চাইবে, প্রচুর ঝামেলা। তার থেকে বরং দুইজনে মিলে এটাকে সাবার করে দিই।
মানে এখানকার মাটিটা খুব ভালো, অনেকটা গর্ত হয়, পুঁতে দিই। না হলে আমার কাছে কাটারি আছে, বলিস তো ইচ্ছা মতো ছাল ছাড়িয়ে। আমি পারবো না, তোকেই পারতে হবে। তুই ছাড়া কে করবে? তুই তো আমার শরীরের কম অংশ থেকে ছাল ছাড়িয়ে রক্ত বের করিসনি। ওই কাজটা তুই ভালো করেই পারিস শুভম। তুই কর, নে হাতে দে। বউয়ের বুক চিরে ভালো করে কাট, ভেতর থেকে নাড়ি ভুঁড়ি পাকস্থলী হৃৎপিণ্ড সবটা বার কর, করে নদীর জলে ভাসিয়ে দে। জলের মধ্যে মাছ টাছ আছে তো, খেয়ে নেবে। আর বাদবাকি অংশটা ওটা সুন্দর করে টুকরো টুকরো কর। ওই হাতের আঙুল পায়ের নখ এগুলোকে জলেই ফেলে দে, ওটা মালুম হবে না। যদিও কোনো সময় কেউ দেখতে পায় তাহলে বুঝবে কেউ হয়তো সুইসাইড করেছিল, কোনো বড় মাছ কামড়ে কুমড়ে ফেলেছে, অথবা কোনো পশু খেয়ে দেহটাকে এখানেই ফেলে দিয়ে গেছে। আমাদেরকে সরাতে হবে কি বলতো, ওর মুন্ডুটা, কারণ মাথায় তো মানুষকে বেশি চেনায়। তাই শুভ তাকিয়ে রয়েছে রুদ্রর দিকে। চাঁদের আলো পড়েছে গঙ্গার ধারে, চিকচিক করছে বালিয়ারি অংশটা, আর সেইখানেই রুদ্রর ভয়ঙ্কর মুখটা, কপালের টিপ, সিঁথির সিঁদুর, হাতের লাল চুড়ি, আর অসম্ভব বিকৃতি মারা পুরুষের দেহে লাল রঙের শাড়ি। ভয়ঙ্কর একটা পরিবেশ আর পরিস্থিতি সৃষ্টি করেছে শুভর সামনে। এরপরে কি হবে? এরপরে কি হবে? এরপরে আমরা কাশ্মীর যাব, কিন্তু অর্পিতা জানবে কি করে? তোর শ্বশুর শাশুড়ি বাবা মা সবাইকে বলবি তোরা খুব ভালো আছিস। কাশ্মীরে গিয়ে বাদবাকিগুলোকে ধরবো, বিশেষ করে তোর দিদি আর জামাইবাবু। বাকি দুটো না অনেক দূরে থাকে, একটা থেকে অ্যাব্রডে আর একটা থেকে ইরাকে। ওই দুটোকে ধরাটা একটু রিস্ক হয়ে যাচ্ছে, তাই ভাবলাম ওদেরকে ছেড়েই দিই। তাছাড়া ওরা আমার সাথে তেমন কিছুই করতে পারেনি, জোর জবরদস্তি করলেও লাস্ট পর্যন্ত আমার জীবনে তোদের ভূমিকাটাই মুখ্য। শুভম বলে, আমি আমার মোবাইল ফোনটা তোর ফ্ল্যাটে রেখে এসেছি। ওহো, এত বড় ভুল করলে সোনা। রুদ্র নিজের ব্যাগ থেকে মোবাইলটা বার করে দেয়, বলে, আমি ভুলি না, আমি তো তোর অর্পি এখন, তোর সব কিছু দেখে রাখার দায়িত্ব আমার না? তুই আমার ফোনটাও। হ্যাঁ, আমি তো জানতাম ফোনটা রেখে এসেছি বলে আমার চোখের আড়াল হয়ে পুলিশে ফোন করবি, তারপর পুলিশ এসে আমায় ধরুক, এই তো। না না, বিশ্বাস কর, আমি দেখ, নিজের বউয়ের মৃত্যুর শোকে যার চোখে জল বেরোয় না, সেই পুরুষ মানুষ খুব শক্ত মনের হয়, নিজে বাঁচার চেষ্টা করে। তোর মুখের দিকে তাকিয়েই তো দেখলাম অর্পিতা কিভাবে মরে গেল, তুই কাঁদলি পর্যন্ত না। শুভম তাকিয়ে রয়েছে এখনো রুদ্রর দিকে। রুদ্র বলছে, আমি অন্তত ভেবেছিলাম একটু চিৎকার করবি, কিন্তু না, তুই সালা ভাবছিস আমি কি করে বাঁচবো। ঠিক যেরকম করে আমাকে ধর্ষণ করে রেপ করে লাইব্রেরির মধ্যে ফেলে রেখে যেতি, তখনও চিন্তা করতি না যে আমি কি করে বাঁচবো, আমার জীবনটার কি হবে। জানিস, যখন পুলিশ এসে আমাকে ইনকোয়ারি করেছিল না হাসপাতালে, আমার সাথে কে এরকম করেছে, আমি ইচ্ছে করলেই তোদের সব কটার নাম বলে দিতে পারতাম। বলিনি, আমি চেয়েছিলাম নিজের হাতে তোদেরকে শাস্তি দেব। কাছের মানুষ মরে গেলে কতটা দুঃখ লাগে তোরা বুঝবি। আমি সব মানছি, আমি দোষ করেছি, আমি দোষ করেছি রুদ্র। আমি আমি তোকে তোকে ধর্ষণ করেছি। হ্যাঁ, তোর পোশাক আশাক নিয়ে খেলা করেছি, তোর শরীরের বিভিন্ন জায়গায় আমি দাগ করেছি। হ্যাঁ, আমার দিদি জামাইবাবু বল্লম রতন প্রত্যেকে। কিন্তু কিন্তু অর্পি কেন? ও কেন? শুধু শুধু ওকে কেন মারলি? তোর যখন এতটাই আক্রোশ ছিল, আমাকে মেরে ফেলতে পারতি। আমি না 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 না, কাছের মানুষকে না মারলে শোক কেউ বোঝে না। তোর বউটা এখন মরেছে বলে তোর এত দুঃখ হচ্ছে, না হলে হতোই না। নে নে, কাজ কর কাজ কর। এ কি কি রে, তোর বউয়ের লাশটাকে আনিসনি? চোখ দুটো শান্ত হয়ে গেছে শুভমের। রুদ্র দাঁড়িয়ে ওর সামনে। রুদ্রর পেছন দিকেই রাখা ছিল প্লাস্টিকে মোড়ানো অর্পিতার বডিটা। ও বাবা, বডিটা এই মুহূর্তেই শিয়াল কুকুরে নিয়ে চলেও গেল। ভালোই হয়েছে, কাজটা করা হলো না। কিন্তু মাথাটা, ওইটাকে যে দেহ থেকে আলাদা না করতে পারলে, অন্তত এইখানকার মাথা পৃথিবীর অন্য প্রান্তে গিয়ে না ফেললেই তো বিপদ। যখন আমাদের দেশে, আমাদের পৃথিবীতে অসুর আর দেবতারা বাস করত, তখন যে দেবতারা কত অসুরদের এভাবে হত্যা করেছে, তাদের মধ্যে আমার মতো একজন ছিল। জানিস, দেবতাদের দ্বারা
পীড়িত। সব কথা তোর তোর এখন মনে হচ্ছে? মা, তোর বউটা কোথায় গেল বলতো? অর্পি শোনা, তোমার দেহটা বুঝি শিয়াল নিয়ে গেছে? শুভম বেশ খানিকক্ষণ ধরে চুপচাপ দাঁড়িয়ে, চোখের পলকও ফেলছে না, কথাও বলছে না, কেবলমাত্র হাত দিয়ে ইশারা করে দেখানোর চেষ্টা করছে রুদ্রকে। কি দেখাচ্ছিস তখন থেকে? হেয়ালি করিস না। দেখ অর্পি। তাট, মরা মানুষ আবার। হোমা, অর্পি উঠে দাঁড়িয়েছে। হোমা মামা মামা মামা, মরনি তুমি? তোমার তো দেহটা একটু আগেই ঠান্ডা হয়ে গিয়েছিল। হ্যাঁ? অট্টহাসিতে ফেটে পড়ে অর্পিতা। বিভৎস লাগছে ওর দেহটা। একটা নারী শরীর, তার বুকের মাঝখানটা চেরা দাগ, বুকের দুই দিকের স্তন দুটো নেই, রয়েছে সেই গভীর নাভি, রয়েছে ভারী নিতম্ব, রয়েছে জনিকের সমাদৃত সে অদৃশ্য অঙ্গটা। কেবলমাত্র দৃশ্যমান হচ্ছে না ওর বুক দুটো। অর্পিতার চোখে মুখে লেগে রয়েছে একটা অস্বাভাবিক প্রশ্রান্তির ছাপ। সে নগ্ন দেহে এগিয়ে আসছে রুদ্রর দিকে, বলছে, আমার বুক দুটো ফেরত দাও, আমি চলে যাব, আমার বুক দুটো দাও। দাও না। এ কি রে? এই, হে শুভ, তোর বউকে কি তুই টুকটাক করে নিয়ে এসছিস? মরার পরে ভূত হয়েছে। শুভ, হে শুভ, হে কি? শুভ কোথায়? শুভ, শুভ, শুভ পালিয়েছে। শুভ আমাকে দেখে পালিয়েছে। এবার এবার আমার কি হবে? হ্যাঁ, আমার কি হবে? না না না, আমি বুক দেবো না, আমি দেবো না। এই 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 দুটো আমার, এই স্তন দুটো আমার, আমার 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 এগুলো আমার, আমার 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 বলছি আমি, আমার আমার এই বলে একটা ডাক। এই এই ওরা খাসনি কেন রে? হ্যাঁ, 3 বেলা তোর মুখে ভাত দিতে দিতে আমাদের বেলা লিয়ে শুকে গেল। আমার আমার বুক, বুক কি তোর বুক? সালা বেচা ছেলে ওই মেয়েদের মতো বুক 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 করে। ওরা এতগুলো পেশেন্ট কাটলাম, পাগলাগারদের সঙ্গে পাগলদের সঙ্গে থাকতে থাকতে নিজেদের শালা মাথার চুলচিতে অর্ধেক টাক করে ফেললাম। তা এর মতো একটা পেশেন্ট আমি দেখিনি। পাশে দাঁড়িয়ে রয়েছে ডক্টর সুকোমল দাস। জিজ্ঞেস করলেন দ্বাররক্ষীকে, ওর কেসটা কি? আর কেস স্যার, শ্মশানঘাটে কুড়িয়ে পাওয়া গেছে, 3 দিন ধরে নিখোঁজ। ফ্ল্যাটের লোকজন খবর দেওয়ার পরে পুলিশ সন্দেহ হয়ে খোঁজে, শেষে গঙ্গার ধারে শ্মশানে পাওয়া যায়। একটা মরা লাশের পাশে পড়েছিল, নিজেই মনে হয় খুন করেছে। হাতে ছিল কাঁচি আর 2টো স্তন পড়ে। যেই লাশটা ওর পাশে পড়ে রয়েছে তার ধর থেকে মুন্ডুটা হাওয়া, গলার কাটা অংশ আর বুক দুটো অস্বাভাবিকভাবে কাটা। পাশেই দেখা যাচ্ছে ওই 2টো স্তনই ওই মেয়েটারই ছিল। এমন অস্বাভাবিক মৃত্যু অথচ মিডিয়া হয়নি স্যার, হতে দেওয়া হয়নি। শহরে এরকম মার্ডার হতে জানতে পারলে প্রত্যেকটা মানুষই আনসিকিউরিটিতে ভুগবে। তাছাড়া যেই ফ্ল্যাটে ও থাকতো সেই ফ্ল্যাটের সিকিউরিটিকে কাছ থেকে বরখাস্ত করা হয়েছে, নতুন সিকিউরিটি রাখা হয়েছে। এমন একটা হুলস্থুল কাণ্ড হয়ে গেলে ব্যাপারটা কত বিচ্ছিরি হতো বলুন তো। মিডিয়া ছড়াতো, দেশ দেশ পত্রিকায় ছড়াতো, তারপর শহরের বদনাম হতো। এখন বর্তমানে যিনি রয়েছেন এখানকার হত্যাকর্তা বিধাতা, তার নামেও একটা, তাই বলে আপনারা ব্যাপারটা মিডিয়া করলেন না। নিরীহ একটি মেয়ে মারা গেল, তা সত্ত্বেও, হ্যাঁ নিরীহ, বোধহয় না বেসামাগি ছিল, তাকেই এনে খুবলে খেয়েছে। জানুন স্যার, এর পরনের শাড়ি ছিল। সালা নিজেও মনে হয় একটা অর্ধেক পাগল। আমি পাগল না, আমি পাগল না, আমি বিশ্বাস করো আমি পাগল না। আমার বুক দুটো যে কোথায় গেল। কিছুক্ষণ পরে ওকে দেখতে আসে শুভম, শুভমের দিদি, জামাইবাবু, বটলুম আর রতন। এই তো ওরা, এই তো আমার স্বামী, এই তো আমার স্বামী। শুভম, শুভম, দেখো দেখো, ওরা আমাকে আটকে রেখেছে। আমার আমার বুক দুটো তুমি কত ভালোবাসতে না, আমাকে আদর করতে, কোথায় যে গেল? সবই তো ঠিক আছে, তোমার বুকও তোমার কাছেই আছে। ঠিকমতো ওষুধগুলো খাওয়া দাওয়া করো, বাড়ি নিয়ে যাব। আমি যে তোমাকে ছাড়া থাকতে পারছি না অর্পিতা। আমার আমার বুক দুটো, তোমার বন্ধু, বন্ধু কোথায়? হ্যাঁ, বন্ধু কোথায়? ডক্টর এসেছেন, বেশ খানিকক্ষণ কথাবার্তা বললেন শুভমের সাথে। শুভম তখন জানায়, বেশ কয়েক বছর আগে স্যার, রুদ্র বলে আমার এক বন্ধুর আগমন ঘটেছিল। সেই বন্ধু খাবারের মধ্যে বিষ খাইয়ে আমাদেরকে অজ্ঞান করে।
বিষ না, বোধহয় অজ্ঞান জাতীয় কোনো বস্তু। তারপর নৃশংসভাবে আমার চোখের সামনে আমার স্ত্রীর বুক দুটো সে ফালা করে দেয়। আমাকে নিয়ে শ্মশান ঘাটে অবধি যায়। সেখানেই তার উদ্দেশ্য ছিল আমার স্ত্রীকে খণ্ড খণ্ড করে কেটে পশুদেরকে দিয়ে খাওয়ানো। কিন্তু আমার বউটার দেহটা ঠান্ডা হয়ে গেলেও বোধহয় হৃদযন্ত্রটা তখনও সবল ছিল। হঠাৎ করে পেছনে দাঁড়িয়ে পড়ে অর্পিতা। ওর হাতের কাঁটারি দিয়ে নৃশংসভাবে রুদ্রর ওপরে সেটা চালায়। রুদ্রর বুক দুটোকে কেটে দেয়। হ্যাঁ, তারপর ওর নিথর দেহটা হঠাৎ করে মাটিতে পড়ে যায়। হাতের পাশে রাখা দাও দিয়ে এক কোপে ওর মুন্ডুটা উড়িয়ে সেই কাটা মাথাটা যে ছিটকে কোথায় গিয়ে পড়ে। তারপর অর্পিতা অজ্ঞান। ওকে আমি তুলে নিয়ে আসি, হাসপাতাল ভর্তি করি। অনেক দিন ট্রিটমেন্টের পরে যখন ও বুঝতে পারে যে ওর শরীর থেকে সৌন্দর্য নামক বস্তুটা হারিয়ে গিয়েছে, তবে থেকেই ও ওর বুক দুটোকে খুঁজে বেড়ায়। সার্জারি করিয়ে আমি সে দুটোও ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করি। আমার দিদি, আমার জামাইবাবু, আমার বন্ধু, এই যে বললো মুখে দেখছেন, ও যেখানে থাকে অ্যাব্রড, সেখানকারও একজন বিখ্যাত ডাক্তার। ওরই সাহায্যে সবটা হয়। আমার জামাইবাবু ডিপার্টমেন্টে আছেন সিআইডি। উনি আমাকে খবরটা জানিয়েছিলেন আমাদের পুরনো শত্রু, আমাদের বন্ধু রুদ্র ফিরে আসছে। সে নাকি রিভেঞ্জ নিতে চায়। তার ফেসবুক আইডি, তার হোয়াটসঅ্যাপ, সব কিছুতেই যেসব আপডেট, যেসব লেখাগুলো সে পোস্ট করে, তাতে একটা মানুষের পার্সোনাল লাইফ, জীবনটা স্পষ্টতই বোঝা যায়। এখন তো অনেকেই আছে, বয়ফ্রেন্ডের ওপর রাগ করলে, স্বামীর ওপর রাগ করলে স্ট্যাটাস দেয়। সেই স্ট্যাটাস যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ, সেখানকার লুকিয়ে থাকা গোপন তথ্যটা মানুষের সামনে তুলে ধরে, এটা রুদ্র আশা করেনি। কিন্তু আমাকে একটা কথা বলুন মিস্টার শুভম, আপনার স্ত্রীর জবানবন্দি অনুযায়ী এবং এখানকার যে দ্বাররক্ষী ছিলেন তার কথা অনুযায়ী ওনাকে শ্মশান ঘাটে পাওয়া যায়। ওনার পাশে একটা মস্তকহীন দেহ ছিল, যেটা একটা স্ত্রী ছিল, আর তার পাশে রুদ্র মৃত অবস্থায়। তাহলে ওই মস্তকহীন স্ত্রীর দেহটা কার? ওটা কোনো লাশফাসেরই হবে, গঙ্গার ঘাটেই পড়ে থাকা, এছাড়া আর কিছুই নয়। আপনারা বলছেন ব্যাপারটা কোনো সিরিয়াস বিষয় নয়। না না স্যার, এটা আবার কি এমন? এখন আমি চাইছি আমার ভাইয়ের বউটা সুস্থ হোক আর স্বাভাবিকভাবে বাড়িতে ফিরে আসুক। ওকে আমরা পছন্দ করে এনেছি, তারপরেও যে ওর ওপর দিয়ে এত বড় ঝড় যাবে সেটা বুঝতে পারিনি। খানিকক্ষণ কথাবার্তা বলে ডক্টর চলে যান। শুভম তাকিয়ে রয়েছে অর্পিতার দিকে। সেই শরীরটা আর নেই, ভেঙে গিয়েছে। বাড়িতে থাকতে পাগলামি করতো বলে বাড়ির সবার ইচ্ছেতেই ওকে এখানে এনে ট্রিটমেন্ট করা হচ্ছে। তবে আর 5টা পাগলের সঙ্গে না, ওর ঘর আলাদা, ও ট্রিটমেন্ট করছে ভালো ডক্টর। মাঝখান থেকে নিজেদের অতীতের কুকর্মকে নষ্ট করার জন্যে বলি দিতে হয়েছে রুদ্রকে। আর রুদ্রর সঙ্গে থাকা, রুদ্রর মধ্যে লুকিয়ে থাকা সেই মস্তকহীন, বক্ষহীন একটা অদৃশ্য নারী শরীরকে। আমাকে বাড়ি নিয়ে চলো, আমাকে বাড়ি নিয়ে চলো, আমি সুস্থ। হ্যাঁ হ্যাঁ, তোমায় বাড়ি নিয়ে যাব। তুমি সুস্থ হও, তোমাকে বাড়ি নিয়ে যাব। না না না, আমাকে বাড়ি নিয়ে চলো, ওরা আমাকে মেরে ফেলবে। ওরা প্রত্যেক দিন রাত্রেবেলা আসে, আমাকে ঘুরে ঘুরে খায়, আমার আমার বুক দুটো নিয়ে খেলা করে, আমার কষ্ট হয়, ব্যথা করে, ওরা শোনে না। শুভম, শুভম, দিদি, দিদি, আমার বাড়ি নিয়ে চলো, আমার বাড়ি নিয়ে চলো, নিয়ে চলো না প্লিজ। হাত দুটো শক্ত করে চেপে ধরে রতন, বলে খবরদার, এখনই না। ক্রিয়ার মাধ্যমে আমি জানতে পেরেছি রুদ্রর ভেতরে লুকিয়ে থাকা নারীর আত্মা এখনও চারিদিকে ঘিরে রয়েছে তোর বউয়ের। ওদের প্রতিশোধ স্পৃহা যতদিন না শেষ হচ্ছে ততদিন অর্পিতা মুক্তি পাবে না। সুতরাং এখনও সময় হয়নি শুভ ওকে নিয়ে যাওয়ার। আমরা ঠিক সময় মতো ওকে নিয়ে যাব। এখন চল। যেও না, আমাকে এভাবে বুভুক্ষের মধ্যে রেখে যেও না, যেও না, আমি কি করেছি, যেও না। অর্পিতা একমাত্র জানে, সব দিক থেকেই সে সুস্থ এবং স্বাভাবিক। কেবলমাত্র কতগুলো ভুল সিদ্ধান্তের জন্যে, শুভমের সাথে ভুল বিয়ের সিদ্ধান্তে ওর জীবনটা ছাড়খাড় হয়ে গিয়েছে।
অর্পিতাকে প্রত্যেক দিন ইঞ্জেকশন দিত শুভ, ড্রাগের নেশার ইঞ্জেকশন। শুভর দিদি যেই ডিপার্টমেন্টে কাজ করছে সেটা একটা ফার্মাসিস্টের ডিপার্টমেন্ট। আর ড্রাগের নেশা মানুষের মধ্যে, পশুর মধ্যে ঠিক কতটা এফেক্ট ফেলছে তারই একটা ছোট্ট পরীক্ষা করা হয়েছিল অর্পিতার দেহের ওপর দিয়ে। হ্যাঁ, জামাইবাবু পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করত। সেইখান থেকে উনি তদন্তের মাধ্যমে গোপন গোয়েন্দাগিরির দ্বারা জানতে পেরেছিলেন যে রুদ্র ফিরছে, যে ওদের পুরনো শত্রু। আর এই রুদ্রকে ফিরিয়ে আনার মধ্যে দিয়েই অর্পিতার মস্তিষ্কে দেওয়া ইঞ্জেকশন সবটা মিলিয়ে একটা সুন্দর থ্রিলার তৈরি হয়ে যায়। রুদ্রকে ওরা নিজের হাতে মেরে গঙ্গার ঘাটে ফেলে দিয়ে এসেছিল 5 বন্ধু, কিন্তু অর্পিতা যেটা বলছে সেটা সম্পূর্ণভাবে ওর হ্যালুসিনেশন। মস্তিষ্কে সৃষ্টি একাধিক মানুষের উপস্থিতি নিয়ে একটা পরিকল্পনা মাত্র। অর্পিতাকে ঠিক যেমনটা বলা হয়েছে সে তেমনটা করেছে, যেমনটা বোঝানো হচ্ছে সে তেমনটা করছে। এই মুহূর্তে রতন ওকে বলেছে এখনও নাকি রুদ্র আর রুদ্রর সেই নারী বন্ধু ওকে ছেড়ে যায়নি, সেটাই মনে করছে অর্পিতা। এখানকার ডাক্তার সুশোভন এখনও ওকে ড্রাগের ইঞ্জেকশনটা সমানে দিয়েই যাচ্ছে। নিজেদের হাতে মৃত্যুটাকে ঢেকে রাখার জন্য অর্পিতাকে তুরুপের তাস হিসাবে বেছে নিয়েছে শুভম। আর ওষুধটা কেমন কাজ করছে সেইটা হিসাবে গিনিপিকটা বেশ ভালোই আবিষ্কার করেছিল শর্মিষ্ঠা। কেবলমাত্র বলি হতে হলো একটা সুস্থ স্বাভাবিক নারীকে। আসলে এই সমাজে কাউকে বিশ্বাস করতে নেই, নিজের স্বামীকেও বিশ্বাস করতে নেই, নিজের পরিবার, আত্মীয় স্বজন কাউকে না। একা এসেছো, একাই যেতে হবে। মাঝখানে বেঁচে থাকা কয়েকটা বছর যেটা তোমার বাবা মার সাথে কাটে সেটাই বোধহয় সব থেকে নিরাপদ এবং স্বাভাবিক হয়। তার পরেরটা সবাই নিজের হিতকর্ম সিদ্ধের জন্য তোমাকে ব্যবহার ছাড়া আর কিছুই করবে না। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরও নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।